প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিই প্রথম এই যে আমাদের দুঃখী চাষিদের কাছে কাছে বাড়িতে উনি এসেছেন। সুতরাং সেই আদর্শে আমরা বিশ্বাসী। আমরা তার সততা, তার ন্যায়নিষ্ঠা, তার কর্মনিষ্ঠা ইত্যাদি উদ্বুদ্ধ হয়েই তো আমরা এই দলে এসেছি। তার সবচেয়ে বড় ছিল সততা এবং তারপরে দক্ষতা এবং ডিসিপ্লিন। আমরা যে মাঝে মাঝে ইনডিসিপ্লিন হয়ে যাই, এই যে সামান্য বিশৃঙ্খলা হয়ে যায়, এটা হলো নিজেদের ধৈর্যের প্রমাণ। আমাদের একটু ধৈর্য কম রয়েছে এবং এই যে সমস্ত দেশ, বিশেষ করে বাংলাদেশ, এই সমস্ত পাকিস্তান, এই ভারত, এই সমস্ত দেশ হয় কি গ্রীষ্ম প্রচণ্ড গরম এবং আবহাওয়ার কোনো ব্যালেন্স নাই। আমরা যে বৃক্ষরোপণের আজকে একটা প্রোগ্রাম ছিল, সেটা হয়তো আমরা পরে করব। বৃক্ষ আমাদের প্রচুর করে লাগানো দরকার। আমাদের এই বায়ু দূষণের ফলে আমাদের যা এই যে উষ্ণতার ফলে আমাদের মস্তিষ্ক সবসময় ব্যালেন্স থাকে না। তারপরে এই জন্য যে ছেলেপেলেরা মাঝে মাঝে একটু রাগান্বিত হয়ে যায়, সেই জন্য আমরা আশা করি কেউ মনে করি নেই, আমরা নিজ গুণে সেটা ক্ষমা করে দিই। আজকে কথা হচ্ছে যে বাংলাদেশ এবং এই সাউথ ইস্ট এশিয়া, এই সমস্ত দেশের মধ্যে মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ, বিশেষ করে আমরা যারা মুসলমান হিসেবে যারা বড় অহংকার করি, আমরা মুসলমান হিসেবে আল্লাহর একত্ববাদে যেখানে বিশ্বাসী, এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, কিন্তু সেই কথা বলার পরেও আমরা মুনাফিকি করে থাকি। আজকে আমাদের এই যে দুর্দশা, আমাদের এই যে দুঃখ, এই যে বেদনা, কারণ কি? মীর জাফর ছিল, নাম শুনেছেন? সেই কুটি ঘরে ইংরেজদের সঙ্গে যে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্র করে নবাব সিরাজউদ্দৌলাকে তারা হারিয়ে দিয়েছিল, এই পৃথিবী থেকে শেষ পর্যন্ত তারা নিশ্চিত করেছে। সেইখান থেকেই বাংলাদেশি পতন শুরু হয়েছে। সেই জন্য আমরা পাকিস্তান পেয়েও সেই পাকিস্তানকে রক্ষা করতে পারি নাই, কারণ আমরা মুসলমানের বিরুদ্ধে লেগেছি, মুসলমানদের বৈষম্যের শিকার করেছি। আজকে একটি বাংলাদেশ, আমার এই বাংলাদেশ আমার প্রথম বাংলাদেশ, এই বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল, পৃথিবীর অন্য কোথাও আমার এক বিন্দু জমি নেই, আমার এক খণ্ড জমি নেই, আমি এই দেশে জন্মেছি, এই দেশে আমার মৃত্যু হবে। আপোষের নেত্রী, তার যে পূর্বসূরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আদর্শবান হয়েছিলেন এবং তিনি এই গণতন্ত্র কায়েম করার চেষ্টা করেছিলেন। এবং তার পুত্র আজকে হচ্ছেন আমাদের নেতা। কে আমাদের নেতা? জনাব তারেক রহমান। তিনিও অবিসংবাদীদের নেতা হতে যাচ্ছেন এবং সেই মীর জাফরদের মতো আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে কেন আমাদের এইটা করতে হচ্ছে? কেন আমাদের বিক্ষোভ দেখাতে হবে? একই দেশে একই মুসলমান আমরা, বেশিরভাগ অন্য ধর্মের বাধা নেই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা এক। এবং আমাদের নেতা আমাদের যে 31 দফা দিয়েছে, সেখানে বলা আছে যে আমাদের এই রাষ্ট্রটা কেমন হবে? সবাইকে নিয়ে হিন্দু, বৌদ্ধ, মুসলিম সব বিশ্বাসী মানুষ, বিশ্বাসী মানুষকে নিয়ে ভ্রাতৃত্ববোধ, মমত্ববোধ সব কিছু নিয়ে আমাদের এই দেশটা করে উঠবে। আমরা মতভেদ থাকতে পারে, আপনি একটা দল করতে পারেন, আমি একটা দল করতে পারি, সেই দলে আমাদের মতভেদ থাকতে পারে, কিন্তু সবশেষে আমরা বাংলাদেশি, সেই কথাটা আমাদের মনে রাখতে হবে। সেই ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যই একমাত্র উপায় যে অভিষ্ট লক্ষ্যে আমরা যাতে পৌঁছতে পারি। সেই জন্য এই যে ষড়যন্ত্র যারা করছে, বিশেষ করে কুরুচিপূর্ণ কথাবার্তা ওপেনলি বলা হচ্ছে, তারা কারা? আমাদের সঙ্গে তারা নির্বাচনও করেছেন এবং আমাদের এই ধানের শীষ প্রতীক নিয়ে যারা নির্বাচন করেছেন এবং এদেশে এক সময় মন্ত্রীও হয়েছেন, সেটা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া তার উদার চিত্তে তাদেরকে দান করেছিলেন। তাই আজকে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র আমাদের নেতা তারুণ্যের, যাকে আপনার তারুণ্যের বলে, তিনি গ্রামে গঞ্জে ঘিরে যেখানে আমাদের এই যুবক শক্তিকে সংগঠিত করেছেন। এত বড় একটা দল, পৃথিবীর না বললেও অন্তত সাউথ ইস্ট এশিয়া এই সবচাইতে বড় দল হলো বিএনপি। সেই বিএনপি দলকে লন্ডনে বসে তিনি সুসংগঠিত করেছেন। একটি মানুষও, ভালো মানুষও কিন্তু এই দল থেকে বাইর হয়ে যায় নাই। এটা কি জাদুমন্ত্র? এই জাদুমন্ত্র হচ্ছে
নেতৃত্ব, সঠিক নেতৃত্ব, সৎ নেতৃত্ব, দক্ষ নেতৃত্ব, সেই নেতৃত্ব দিয়েছেন আমাদের তারেক রহমান। তার বিরুদ্ধে ষড়যন্ত্র আমরা কি সহ্য করতে পারি? সমস্বরে আমরা ঘৃণা জানাই, আমরা ধিক্কার জানাই যারা এই সমস্ত ষড়যন্ত্র করছে। শুধু তাই নয়, এই দেশের মধ্যেই যারা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন, কুরুচিপূর্ণ কথা একজনের বিরুদ্ধে আরেকজনে করছেন, হিংসা দেশ, এই সমস্ত যারা করছেন তাদের কখনো ভালো হবে না। এই সমস্ত মিথ্যাচার করা, হিংসা দেশ করা, এই সমস্ত হচ্ছে কবিরা গুনাহ। কবিরা মুসলমান আমরা সবাই জানি, কবিরা গুনাহ, সব গুনাহ ক্ষমা হবে আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কবিরা গুনাহ ক্ষমা করবেন না। এই জন্য ব্যক্তিতে গোত্রে গোত্রে যে হিংসা দেশ এবং কুরুচিপূর্ণ মিথ্যাচার করা, সেগুলি কিন্তু আল্লাহ তাআলা সহ্য করবেন না। আপনারাও সোচ্চার হয়ে যান, আমরা চাই না। কিছু হলে চলবে এখন ঘরে ঘরে, আজকে সময় খুব কম, অনেক কথা বলা যায়। আমার হচ্ছে যে আমার যারা বন্ধু মনে করি, যাদের আপন মনে করি, যাদের নিজের মনে করি, তাদের সঙ্গে খোলাখুলি কথা বলতে আমার ভালো লাগে। কিন্তু ওই দুর্ভাগ্য বিষয় সময় এবং অনেক সিচুয়েশনের জন্য আমার হয়তো বেশি কথা বলার সুযোগ হয় না। আপনাদের সঙ্গে যে আরও যদি খোলামেলাভাবে কথা বলতে পারতাম তাহলে আমার আরও ভালো লাগতো। এই এলাকা অনেক অনুন্নত, এইটা হচ্ছে অনেক অনুন্নত এলাকা এবং পূর্বাঞ্চল, কেন ইসলামপুর পুরা ইসলামপুরটাই হলো উন্নত। পশ্চিমাঞ্চলে তো কথাই বলা যায় না, নদী ভাঙনে যমুনা একদম বিধ্বস্ত করে দিয়েছে। কিন্তু পূর্বাঞ্চলে আমার ধারণা ছিল, এখানে মন্ত্রী ছিলেন, বিভিন্ন বড় বড় নেতা ছিলেন, নিশ্চয়ই বোধহয় ভালো। আমি এখান থেকে যে এই 5 মাসের মধ্যে বেশ কতবার এসেছি, এখানে কোনো গ্রাম থেকে বের হওয়ার মতো, মোটর সাইকেলে বের হওয়ার মতো রাস্তা নেই। এত দুর্দশাগ্রস্ত, এত আপনার অবহেলিত আমার চিন্তার বাইরে ছিল। এখানে আমাদের বেকারত্বের আমি টের পাই কেমনে, কারণ একটা ছোট্ট অফিসে বসি, এই পূর্ব অঞ্চলে যেরকম পশ্চিম অঞ্চলে সব লোক যাচ্ছে, আমি তো সরকারেও নেই, আমি তো কোনো ক্ষমতা নেই, তারপরে মানুষ আশা করে আমি একটু কথা বলি মানুষের সঙ্গে, ঠিক আছে, কিন্তু হয়তো একটা চাকরি দিতে পারি না। এটা হচ্ছে এই কারণে যে কোনো শিল্পাঞ্চল, এখানে ছোট ছোট শিল্প কারখানা গড়ে উঠতো। এখানে যদি আমাদের ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট হইতো, তাহলে এখানে শুধুমাত্র সাধারণ শিক্ষা প্রয়োজন আছে, কিন্তু একটা স্টেজে এসে এই যে কারিগরি শিক্ষার প্রয়োজন আছে। সেই জন্য আমি আগেই ঘোষণা করেছি যে আমি, আল্লাহ যদি তৌফিক দেন, আপনারা যদি দোয়া করেন, পূর্বাঞ্চল পশ্চিম অঞ্চলে কোনো ভেদাভেদ নেই। এখানে আপনার ভোকেশনাল ট্রেনিং এবং ট্রেনিং ইনস্টিটিউট, এবং বিশেষ করে নারী শিক্ষায় অনেক আমরা পিছিয়ে আছি। কোয়ালিটি এডুকেশন যেটা বলে, ভালো শিক্ষার জন্য, নারীদের জন্য, নারীদের ক্ষমতায়নের জন্য এখানে ভালো বিদ্যালয় গড়ে উঠবে। এবং আপনারা রাস্তাঘাট কথা বলছেন, রাস্তাঘাট কোনো বিষয় নয়। সরকার পরিবর্তন হলে একটা সরকার আসবে আর একটা সরকার যাবে। কথা হচ্ছে শুধুমাত্র আন্তরিকতা, আপনার আত্মার বিশুদ্ধতা, যাকে আপনি নেতা বানিয়েছেন, নেতা আপনার প্রতি দরদ আছে কিনা, আপনার এলাকা সম্বন্ধে উনি জানেন কিনা, আপনার এলাকা যে রাস্তা, যে স্কুল, যে মাদ্রাসা, এটা প্রয়োজন আছে অনুভব করবেন, এবং নিজের পকেটের কথা চিন্তা করবেন না। যদি নিজের পকেটের কথা চিন্তা করেন, কোনো উন্নয়ন কাজে লাগবে না। হাজার কোটি টাকার কাজ হয়েছে, কিছু কাজ হয়েছেও, সেইগুলিকে ঢাকায় বড় বড় শহরে উপর দিয়ে ফ্লাইওভারে যায়, কত আনন্দ লাগে, সেগুলিতে আমরা যারা গাড়িতে ঘুরি তারা বেনিফিট হয়। কিন্তু সাধারণ মানুষ, আমার এই কৃষক ভাইয়ের ওই কাজের, ওই ব্রিজ, ওই টানেলের কি প্রয়োজন হয়তো আছে, কিন্তু অতটা নয়। সেখানে তারা কেন করেছে এই মেগা প্রজেক্ট, বিশাল প্রজেক্ট? এটা হয়েছে শুধুমাত্র টাকা এবং পাচার করা, শুধু ওই টাকা। এমনকি দুর্নীতির টাকাটাও যদি এদেশে কোনো ইন্ডাস্ট্রি হতো, শিল্প কারখানা হতো, তাহলে আমার এই ভাইয়েরা, যুবক ভাইয়েরা আজকে পথে পথে ঘুরে বেড়াতো না, এখানে হতো। সুতরাং এখানে গার্মেন্টস আছে, বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাংক আছে, ব্যাংক লুটপাট করে নিয়ে চলে গেছে তারা। সেটার প্রতিরোধ করার সময় এসেছে। আমরা সবাই সজাগ হই। আমরা সজাগ হই কীভাবে? এই যে এখানে আমরা এখন একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনের আগে যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রকে থামিয়ে দিতে হবে। কেউ যেন দুঃসাহস না করে এই সমস্ত আমাদের নেতার বিরুদ্ধে কোনো কথা বলার, কোনো নেতার বিরুদ্ধে সামান্য অশালীন কথা ষড়যন্ত্র তো দূরের কথা, খারাপ কথা তো, সামান্য অশোভন কথাও যেন না বলতে পারে, সেটা আমরা সজাগ থাকতে হবে। তবে আমরা কোনো রকম কারো বিরুদ্ধে অশালীন বক্তব্য আগেই করব না।
এইটা আমরা যে ভদ্র, আমরা যে শিক্ষিত, আমরা যে মর্জিত, আমরা যে সত্য কথা বলি, সেটার প্রমাণ আমাদেরকে দেখাইতে হবে যে বিএনপি হচ্ছে সৎ মানুষের দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। বিএনপি হচ্ছে বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের মাতা, তার দল। এবং সবশেষে তারেক রহমান, যিনি আমাদের 31 দফা দিয়েছেন এবং যিনি গণতন্ত্র আনতে চাচ্ছেন একটা নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচনটা অবাধ হোক, সুষ্ঠু হোক, সেটা আমরা চাই। এই এলাকায় এসেছি, আজকে এই এলাকার অনেক মানুষের কথা আমার মনে হয়। আমার একজন চেয়ারম্যান ছিলেন, লস্কর চেয়ারম্যান মারা গেছেন, উনি সর্বদা আমার পিছিয়ে পিছিয়ে আসতেন যখন হয়েছে। আমাদের মনোয়ার বেছে অত্যন্ত ভদ্রলোক ছিলেন, আপনাদের এই এলাকার মানুষ। তার আজকেই তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আরও অনেকে আছেন আমাদের বিএনপির, আমি এই মুহূর্তে হয়তো নাম মনে পড়ছে না, তাদের সবার জন্য আমরা দোয়া করি। আপনাদের এই যে নেতা, আমাদের আগের চেয়ারম্যান বিপুল, নবীন আওয়াজ খান বিপুল, আমাকে বলেছে ভাইজান আমার যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার তো অপারেশন হচ্ছে। তার জন্য দোয়া করি, আমরা সবার জন্য দোয়া করি, যেন সবাই আমরা ভালো থাকি, মঙ্গল থাকি। আপনারা আমার জন্য দোয়া, পরস্পরের দোয়াটাই হচ্ছে আসল। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। এটা হচ্ছে আমাদের একটা পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসার বিষয়। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে আমরা মোনাজাত করি, সবাই ভালো এই দেশটাকে। আমার ইচ্ছা, অনেকগুলি ইচ্ছা আজকে আলোচনা করছি না, সংক্ষেপে বলি, বেকারত্ব দূর করা, নারী শিক্ষা অগ্রগতি করা, এবং ইতিমধ্যে আমরা কাজ কিন্তু শুরু করেছি। ও পাশে নদী ভাঙ্গন, এদিকেও নদী ভাঙ্গন, এদিকে রাস্তাঘাট, এগুলি তো আছেই। ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট এবং হেলথ কমপ্লেক্স ওইদিকে বেশি দরকার, কারণ ওই চরের মধ্যে আমি দেখেছি কোনো হেলথ কমপ্লেক্স নাই। ওইখানে চরের মধ্যে থেকে মানুষ আসা, একজন প্রেগনেন্ট লেডিকে নিয়ে আসা কত কঠিন। এখানেও হেলথ কমপ্লেক্স আরও বেশি বেশি হওয়া দরকার। পৃথিবীর বিদেশে যান যে দেখবেন আপনার হেলথ কমপ্লেক্স একদম গ্রামে, নিভৃত গ্রামে, কত স্মার্ট, কত সুন্দর তাদের আন্তরিকতা। আমাদের সেরকম শুধু হেলথ কমপ্লেক্স করলেই হবে না, আমাদের সেরকম ডাক্তার, মানুষ ডাক্তার, আমাদের সেরকম ডাক্তার, ইঞ্জিনিয়ার, মানুষ ইঞ্জিনিয়ার, আমাদের সেই জন্য মানুষ গড়ে তুলতে হবে। মানুষ গড়ে কারিগর হচ্ছে স্কুলগুলি, বিদ্যালয়গুলি, সেগুলি আপনাদেরকেও সচেতন হবে। স্কুলে আপনার ছেলেমেয়েরা ভালোভাবে লেখাপড়া করছে কিনা, স্কুলে সঠিকভাবে যাচ্ছে কিনা, ওইখানে লেখাপড়া ভালো হচ্ছে কিনা, আদর্শ যে মোরালিটি সেগুলি শিক্ষা দিচ্ছে কিনা, কতগুলি ভ্যালুজ আছে, কতগুলি নীতি, সেগুলো তারা শিখছে না। এই দেশের আইন কানুন, আজকে আমরা যখন আসছিলাম আমাদের ছোটো ভাইয়েরা, আমি এখানে আমি বলছি, এই যে মোটর সাইকেল আছে, মোটর সাইকেলে এই যে হেলমেট নাই, মোটর সাইকেলের লাইসেন্স নেই। অনেকে এটা বলতেছেন আপনারা যে না, এটা তো অনেক জায়গায় হয় না, গ্রামে হয় না। এইটা কোনো কথা নয়। এই বিশ্বাসটাকে আমাদের মন থেকে ত্যাগ করতে হবে। আপনি বিদেশে যান, ইংল্যান্ডে যান, সিঙ্গাপুরে যান, পাশেই যান, চাকরি যারা করেন, দেখবেন যে একটা মানুষের থুতু ফেলা। আমি নিজেও গেছি বিদেশে, ইংল্যান্ডে, বার্মিংহামে লেখাপড়া করেছি, তখন আমি রাস্তাঘাটে থুতু ফেলা ভয় করেছি, থুতু কখনো ফেলিনি। দেশে এয়ারপোর্ট থেকে নেমে দেবো, যেখানে সেখানে থুতু ফেলছি, সেখানে ময়লা ফেলছি, এটা তো সভ্যতার লক্ষণ নয়। আমাদের এখান থেকে সোচ্চার হতে হবে। মোটর সাইকেল আছে, মোটর সাইকেল আমার লাইসেন্স থাকতে হবে, আমার হেলমেট থাকতে হবে আপনার জন্য। হেলমেট তো আপনার নিরাপত্তার জন্য। আপনার যে কোনো অ্যাক্সিডেন্ট মারা যান, ইসলামপুরে অনেক ছেলেমেয়ে মারা গিয়েছে, বিকজ যে আপনার নিরাপত্তার বিষয়ে আপনি অনীহা ছিল, আপনি করেন নাই। সুতরাং এই সমস্ত ছোটোখাটো বিষয় হলেও অত্যন্ত বিশাল জিনিস। যারা চুরি করলে নিজের মনটা ছোট হয়ে যায়। যখন আমরা এদিকে আসছিলাম, তখন আগে পুলিশ, আর্মি ইত্যাদি ভয় দেখাচ্ছে, তাতে আমাদের মনটা ছোট হয়ে গেল। অন্যের কাছে ল অ্যান্ড অর্ডার্স যারা করবে, এনফোর্স করবে, তারা তো আমাদের বেতনে কর্মচারী, তারা আমার ভালো মন্দ দেখবে। আমি এখানে অ্যাক্সিডেন্ট করে দৌড় হয়ে যাবে, আমাকে হাসপাতালে পৌঁছে দেবে, আমি ঠিক মতো চলছি কিনা সেটা তারা দেখভাল করবে। এখন আমি যদি হেলমেট ছাড়া যাই, আমি যদি লাইসেন্স ছাড়া যাই, আমি যদি শুধু অনিয়ম করে অনিয়মের জন্য অহংকার করা, দম্ভ করা কোনো বিষয় নয়। সেই জন্য আমরা সব ব্যাপারেই আমরা ডিসিপ্লিন হই, ডিসিপ্লিন এবং শৃঙ্খলাবোধ দলের মধ্যে। এই জন্য প্রশিক্ষণ হচ্ছে, বিশেষ করে তারেক রহমান এই ট্রেনিংয়ের বিভিন্ন পর্যায়ে কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা করছেন। 31 দফা বোঝাচ্ছেন দলের আমরা কিভাবে চলবো, কিভাবে আমাদের আচরণ হবে। পারিবারিক যেমন আচরণ আছে, কলেজে পড়াশোনা করলে আচরণ আছে, চাকরিতে আপনার একটা আচরণ আছে, পুলিশে চাকরি করলে আচরণ আছে, সে আচরণ এই দলের ভিতর থাকতে হবে। আমি চাই বিএনপি আমরা যারা আছি তারা সবাই ডিসিপ্লিন, শৃঙ্খলাবোধ, ঐক্যবদ্ধভাবে আমরা আগামী দিনে এখানে
এ বিষয়ে মানে আমি তো মানে আগেই বলেছি যে অন্য জায়গায় গেছে আশ্চর্য হয়েছে যে কোনো উন্নয়ন নেই, 15-16 বছর তো নেই। মানে আমরা যারা ছিলাম বিএনপিতে তখনই বা কী করেছি সেগুলিতে মানুষ হিসাব চাবে। সুতরাং আমরা ছোটোখাটো এখানে একটা মাদ্রাসা আছে, মসজিদ আছে, এগুলি সামান্য, এগুলি কোনো প্রতিশ্রুতির বিষয় না। এগুলো আমি দেখলে নলেজে আসলে আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা করি। এখানে আসার আগে এই যে এই মসজিদই বোধহয়, এই মসজিদের অনেক কাজ দরকার আছে, মাটি ওদিকে ভরাট করতে হবে ইত্যাদি। আমি ইউনো সাহেবকে বলে আসছি, উনি ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যেই এই দরখাস্ত হাতে নিয়ে এসে এটা করে দিবে। সুতরাং এই সমস্ত ছোটোখাটো বিষয়ের জন্য আপনার নিশ্চয়ই এবং অবশ্যই আপনারা কোনো চিন্তা করবেন না। আমি আপনাদের পাশে আছি, আমি আপনাদের মানুষ, আপনাদের সন্তান, আপনারা আমার ভাই, আপনারা আমার ভাই, আপনারা আমার আপনজন, সেই হিসাবেই দেখবেন। এবং এটা হলো নেতৃত্ব, আপনারা নির্বাচন, আপনার ইচ্ছা, আপনি যাকে ইচ্ছা তাকেই ভোট দেবেন, ভালো সৎ দক্ষ মানুষ দেখে আপনারা ভোট দেবেন। এই হলো আমার শেষ কথা। নমিনেশনের জন্য আপনাদের চিন্তা নাই, নমিনেশন ইনশাআল্লাহ হবে, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।